এইচডি অনলাইন হোমিও একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের যে 1 বছরের রেগুলার ক্লাস ডিএইচএমএস লাইন টিউশন ক্লাস তৃতীয় বর্ষের যে বিষয়ভিত্তিক টপিকস থাকে, তার আজকে যে টপিক সেটা হচ্ছে গাইনোকোলজি। যদিও এটা হচ্ছে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, আমি মূলত গাইনোকোলজির পার্ট পড়াই, কিন্তু আজকে ক্লাসটা হবে অবসের উপরে, বিশেষ করে প্রেগনেন্সির উপরে আজকে ক্লাসটা থাকবে। কারণ মহিলাদের টোটাল লাইফ যে সাইকেলটা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা পার্ট থাকে, এর মধ্যে খুব ইন্টারেস্টিং এবং চাঞ্চল্যকর যে পার্ট সেটা হচ্ছে তার প্রেগনেন্সির। বাকি দুটো হচ্ছে একটা পিউবার্টির সময়, একটা হচ্ছে মেনোপজের সময়। অর্থাৎ একজন ফিমেলদের টোটাল লাইফের মধ্যে 3বার সে একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। সেটা শারীরিক পরিবর্তন হতে পারে, মানসিক পরিবর্তন হতে পারে। তো এই দুইটার ক্ষেত্রে ইফেক্ট করে হচ্ছে তার পিউবার্টির সময়, অর্থাৎ যখন তার বয়স অন্বেষণ। টোটাল একটা বাচ্চা, একটা বালিকা থেকে সে একজন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। এই পিউবার্টির সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এর পরবর্তী তার যে প্রেগনেন্সি যে টাইমটা, টোটাল একটা তার নিজের জীবনের মধ্যে আর একটা জীবনকে ক্যারি করা খুব এক্সাইটিং একটা ব্যাপার। টোটাল লাইফ সাইকেল এটা একটা তার ইন্টারেস্টিং এবং খুব এক্সাইটিং একটা পার্ট। সে বিশাল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে তার যে মেনোপজ যেটাকে আমরা বলি, অর্থাৎ তার যে মিনিস্ট্রুয়েশন যে শেষ হয়ে যায়, এরপর এটাও তার মধ্যে টোটাল একটা হরমোনাল একটা পরিবর্তন হয়, তার ফিজিক্যাল মেন্টাল একটা পরিবর্তন হয়। তাহলে এই যে 3টা পরিবর্তনের মধ্যে খুব বেশি যে মানে যেটা ইন্টারেস্টিং হয় সেটা হচ্ছে প্রেগনেন্সি। আমাদের আজকে ক্লাসটা হবে প্রেগনেন্সি। আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। একজন একটু বলবেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন একটু দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা। আমরা প্রথমে দেখবো যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, the condition of carrying a developing embryo, embryo শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ, ভ্রূণটাকে আমরা এমব্রায়ো বলি, ইন দ্য ইউট্রাস, জরায়ুর ভিতরে, স্মল প্রেগনেন্সি অর্থাৎ মাতৃগর্ভ, হ্যাঁ, মাতৃগর্ভ যেটা ইউট্রাস বলি আমরা, জরায়ু বলি, এই জরায়ুর ভিতরে একটা ডেভেলপিং এমব্রায়ো অর্থাৎ ক্রমবর্ধমান বা ক্রমবিকাশমান যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণটা হচ্ছে টোটাল তার কি যে ক্যারি করবে, সে বহন করবে, সেটা হচ্ছে তার কি সময়, প্রেগনেন্সির সময়। তো হোল্ড করতে হবে, একটা মিনিট। ওকে, আচ্ছা, অর্থাৎ একজন জরায়ুর মধ্যে ক্রমবর্ধমান ভ্রূণকে ক্যারি করার যে কন্ডিশন, যে অবস্থাটা, সেটাই হচ্ছে গিয়ে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা। ঠিক আছে, এখন ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভকাল বা গর্ভাবস্থার সময়কালটা বলতে আমরা কি বুঝি বা এটা আসলে কত বলি। The average duration of pregnancy based on menstrual history,
অর্থাৎ টোটাল প্রেগনেন্সিটা ডিপেন্ড করে হচ্ছে যে মিনস্ট্রুয়াল হিস্টোরি, অর্থাৎ মাসিকের যে ইতিহাস বা মাসিকের সময়ের সাথে মূলত এটা আসলে রিলেটেড বা মাসিকের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যেটা সাধারণত ক্যালকুলেশন করা হয়, আমরা সাধারণত জানি যে 10 মাস, তাই না? 10 মাস 10 দিন বলা হয়ে থাকে প্রচলিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থস। অর্থাৎ আমরা যেটাকে ক্যালেন্ডার ইয়ার যেটাকে আমরা বলি, আমরা যে ইংরেজি মাস যে গণনা করি, সেই ইংরেজি বছরের যে ক্যালেন্ডার তার মধ্যে 9 মাসকে কাউন্ট করি, সাথে +7 ডেজ, 7 দিন। তাহলে 10 মাসের বিষয়টা কোথেকে আসলো? 10টা হচ্ছে গিয়ে লুনার মাস, অর্থাৎ চন্দ্র বর্ষ যদি কাউন্ট করি আমরা চাঁদের মাসের হিসাবে, যেটা আমরা মুসলমান সম্প্রদায় যারা আমরা আরবি মাস হিসাব করি, এটা কিন্তু চাঁদের হিসাবের সাথে রিলেটেড। তো যারা এই যে চন্দ্র মাস বা চাঁদের মাসের হিসাব করবে তারা হবে 10 দিন, 10 লুনার মান্থস। আর যারা ইংরেজি মাস যেমন বাংলা বা ইংরেজি যে ক্যালেন্ডার বছর কাউন্ট করবে তারা কাউন্ট করবে 9 মাস, সাথে 7 ডেজ যোগ করতে হবে। তাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা সাধারণত যদি আমরা আরেকটু স্পেসিফিক করি 280 দিন ধরা হয়, অথবা 40 সপ্তাহ। তো মেডিকেল সায়েন্সে আমরা আসলে মাস হিসাব করি না, আমরা 40 সপ্তাহটা হিসাব করি। এই জন্য দেখবেন যারা গাইনি ডক্টরের কাছে যান বা তাদের প্রেসক্রিপশন যদি ফলো করেন, ওখানে দেখবেন লেখা থাকে কিন্তু 1 উইক, 2 উইক বা 27 উইক, 30 উইক, এভাবে করে উইকের হিসাব থাকে। সেই উইকের হিসাব করলে আমরা 40 সপ্তাহ কাউন্ট করবো, 40 উইকস। ঠিক আছে? এবং সেই গণনাটা শুরু হবে ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড, যেটাকে আমরা বলি LMP, অর্থাৎ লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ডের সর্বশেষ যার মিন্স হয়েছে, মাসিক হয়েছে, সেই লাস্ট মিনস্ট্রুয়েশনের প্রথম দিন থেকে কাউন্ট হবে, অর্থাৎ শুরুর দিনটা, LMP। তো আমরা হোমিওপ্যাথটা বেশিরভাগই আমরা যখন হিস্ট্রি নেই কোনো ফিমেল পেশেন্টের, সেটা প্রেগনেন্ট হোক বা নন প্রেগনেন্টই হোক, আমরা যখন ঋতুস্রাবের ইতিহাস নিতে যাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে LMPটা মিস্টেক করি। LMPটা আমরা কাউন্ট করি না বা LMPটা আমরা ধরি না। এই জন্যই আমাদের অনেক সময় এই জিনিসটা ভুল হয়ে যায়। এটা একটু খেয়াল করে দেখবেন বা লিখবেন যে LMP লাস্ট মিনস্ট্রুয়েশন পিরিয়ড, সর্বশেষ কবে হয়েছিল এবং তার ফার্স্ট ডেটটা কবে, সেই ডেটটা আমরা মূলত লিখে রাখি। এটাকে বলা হয়, ইট ইজ কল্ড দ্য এজ ইন জেস্টেশনাল উইক, অর্থাৎ জেস্টেশনাল এজ বলা হয় বা জেস্টেশনাল উইক বলা হয়, অথবা মিনস্ট্রুয়াল এজও বলা হয়। তার মানে কি দাঁড়ালো যে সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে যে কাউন্টটা শুরু হবে, সেখান থেকে আমরা কি করব, কতদিন? 280 দিন বা 40 সপ্তাহ, অথবা 9 ক্যালেন্ডার মান্থস বা 10 লুনার মান্থস, 10 চন্দ্র মাস অথবা 9 ক্যালেন্ডার মাস আমরা। ঠিক আছে? এখানে কি কি সমস্যা দেখা দেয়? এগুলো কিছু কমন সমস্যা থাকবে, সাধারণ সমস্যা, এগুলোর জন্য কোনো সাধারণ ট্রিটমেন্টের তেমন কোনো প্রয়োজন হয় না। তবে কারো কারো ক্ষেত্রে যদি এই কমপ্লিকেসি গুলো যদি খুব বেশি হয়, বেশি ফিল হয়, রোগী যদি খুব মানে অসুস্থ হয়ে যায়, তখন তার জন্য আমরা কি করবো, জেনারেল কিছু ট্রিটমেন্ট করবো, সাধারণ কিছু ট্রিটমেন্ট, খুব গভীর দিকে যাওয়ার দরকার নেই। কারণ প্রেগনেন্সি অবস্থায় যত সম্ভব ওষুধ কম খাওয়ানোই উত্তম, বা কম খেতে পারলে ভালো। সেটা অ্যালোপ্যাথিক লাইনই হোক, হোমিওপ্যাথিক লাইনই হোক, আয়ুর্বেদিক লাইনই হোক, যে লাইনই হোক না কেন। কারণ আমরা বলে থাকি যে আমাদের হোমিওপ্যাথি অনেক সেফ, আমাদের কোনো সাইড ইফেক্ট নাই, যেন আমরা ইচ্ছা মতো ওষুধ প্রয়োগ করবো, সেটা কিন্তু এরকম না। মেডিসিন মানে হচ্ছে টক্সিকেশন, বিষ, শরীরের জন্য ক্ষতিকর। আর আমাদের ওষুধ যদি সিমিলিমাম না হয় তাহলে সেটা আরো বড় ক্ষতিকর। তারপরেও স্বাভাবিক অনেক বিষয়গুলোকে যথাসম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং যত সম্ভব কম ওষুধ প্রয়োগ করতে হবে। তো আমরা দেখি কি কি কমপ্লেইন থাকে, চিফ কমপ্লেইনস বা লেখার সময় আমরা CC লিখে থাকি, চিফ কমপ্লেইন বা কারেন্ট কমপ্লেইন, কি সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে গিয়ে, যেহেতু প্রেগনেন্সি, তার মানে ফার্স্ট শর্ত থাকবে অ্যামিনোরিয়া। মেনোরিয়া মানে হচ্ছে মিনস্ট্রুয়েশন, তার আগে একটা এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অফ মিনস্ট্রুয়েশন, যেটাকে বলে অ্যামিনোরিয়া। মাসিক বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে? সাধারণত লাস্ট মিনস্ট্রুয়েশন 28 দিন সাইকেল হয়, তো 28 দিনের পরে তার যদি বন্ধ থাকে, তার জন্য আমরা প্লাস মাইনাস আরো 7 ডেজ কাউন্ট করি, মানে 35 দিন। তো 35 দিনের পর তো বোঝা যায় না, আরো আমরা 2-4 দিন ওয়েট করি। এই জন্য বলা হচ্ছে মিনিমাম 40 ডেজ অর মোর, এই সময় পর্যন্ত বন্ধ থাকতেই হবে। চালু হয়ে গেলে তার তো আর প্রেগনেন্সি থাকবে না। তাহলে কতদিন বন্ধ থাকবে মাসিক? যেহেতু প্রথম অবস্থা, মিনিমাম 40 দিন বা তার চেয়ে বেশি সময় মাসিকটা বন্ধ থাকবে, মাসিক হওয়া যাবে না। যদি মাসিকটা বন্ধ থাকে, তখন তার কিছু সিমটম দিবে, যেমন নৌশিয়া দেখা দিবে, বমি ভাব দেখা দিবে, সাথে ভমিটিং, বমি হবে,
বমি হতে পারে, নাও হতে পারে, তাহলে বমি ভাবও হতে পারে, অথবা দুইটাও হতে পারে একসাথে। পাশাপাশি ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, তার ঘন ঘন প্রস্রাব করার বা মূত্র ত্যাগ করার ইচ্ছা হবে, প্রস্রাবের বেগ হবে, এবং তার ব্রেস্টের মধ্যে ডিসকমফোর্ট, স্তনের মধ্যে অস্বস্তি বোধ, একটু ভারবার বোধ, চিনচিন ব্যথা, মানে একটা অস্বাভাবিক একটা অবস্থা তার ফিল হতে পারে। যদি এই ধরনের কি পাই, আমরা সিমটম পাই, তখন আমরা কি করি, ওই যে কিট দিয়ে, হ্যাঁ টিউব দিয়ে, যে কি বলে কাঠি দিয়ে আমরা কি করি, টেস্ট করতে দেই। যদি অনেক সময় কাঠিতে না আসে, আমরা তখন ল্যাবে পরীক্ষা করতে দেই, ইউরিনের মাধ্যমে আমরা সাধারণত টেস্টটা করি। তো টেস্টে যখন পজিটিভ আসবে, তাহলে কি প্রেগনেন্সি পজিটিভ, তার মানে সে কি হলো, প্রেগনেন্ট হলো, গর্ভাবস্থা তার শুরু হয়ে গেল, তাই তো। তাহলে এই যে এইটা তার প্রেগনেন্সি শুরু হয়ে গেল, টোটাল কতদিন থাকবে, এই যে 280 দিন বা 40 সপ্তাহ পর্যন্ত নরমালি তার এই গর্ভাবস্থাটা থাকবে। এটাকে বলা হয় জেস্টেশনাল এজ। টোটাল গর্ভকালীন সময়টাকে বলা হয় জেস্টেশনাল এজ। আর মায়ের গর্ভের ভিতরে ভ্রূণটাকে বলা হয় এমব্রায়ো বা ফিটাস, দুইটাই বলে, এমব্রায়ো বলে বা ফিটাস বলে। এই যে টোটাল কত মাস, 9 মাস কাউন্ট করি, বা 40 সপ্তাহ, এই টোটাল প্রেগনেন্সি টাইমটাকে বা জেস্টেশনাল এজটাকে ভালো মতো কেয়ার করার জন্য, পরিচর্যা করার জন্য আমরা 3টা পার্টে ভাগ করে নিই। প্রেগনেন্সিটাকে আমরা টেক কেয়ার করার জন্য, মায়ের যত্ন নেওয়ার জন্য, বা চিকিৎসকদের কি বলে ট্রিটমেন্টের সুবিধার জন্য তারা কি করেন, এটাকে 3টা ভাগে বা 3টা সময় ভাগ করে, এটাকে বলা হয় ট্রাইমেস্টার ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির 3টা পার্ট। হ্যাঁ, এই যে গর্ভকালীন পরিচর্যার জন্য সম্পূর্ণ গর্ভকালীন সময়কে 3টি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়, যেটা 3 মাস অন্তর অন্তর করা হয়েছে, একে বলা হয় ট্রাইমেস্টার। তাহলে 3 মাস পর পর তার যে সময়টাকে ভাগ করবে সেটাকে বলা হচ্ছে কি, ট্রাইমেস্টার। তাহলে আমরা কয়টা ট্রাইমেস্টার পাবো, টোটাল 9 মাসে 3টা ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এটা সবসময় মনে রাখবেন, যাদের বাসায় এরকম প্রেগনেন্ট কোনো যদি মা থাকে, বউ থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা নিজেরাও টেক কেয়ার করার জন্য এইভাবে তাদেরকে পরামর্শ দেবো। আর পেশেন্ট আসলে অবশ্যই তাকে আমরা এইভাবে ট্রিট করবো। তো প্রথম ট্রাইমেস্টারটা কি, দ্য ফার্স্ট 3 মান্থস, অর্থাৎ 12 উইকস। কারণ আমরা জানি কি 4 সপ্তাহে 1 মাস, তাহলে 3 4 12 সপ্তাহ। এটা ফার্স্ট যে, অর্থাৎ শুরুটা যে হলো প্রেগনেন্সির, সেখান থেকে প্রথম 3 মাস বা 12 উইক, 12 সপ্তাহকে আমরা বলবো ফার্স্ট ট্রাইমেস্টার। গর্ভকালীন প্রথম 3 মাস বা প্রথম 12 সপ্তাহকে আমরা বলবো ফার্স্ট ট্রাইমেস্টার। এরপর হচ্ছে মিডল, মাঝখানের যে 3 মাস থাকবে, অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ মাস, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার মানে 13 সপ্তাহ থেকে 24 সপ্তাহ, 13 to 24 উইকস অফ প্রেগনেন্সি, এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে এই 24 সপ্তাহের পরে, মানে 25 সপ্তাহ থেকে, অথবা এই যে 6 মান্থ থেকে বা মান্থের পর 7 মান্থ থেকে, তখন আমরা 9 মাস বা 40 সপ্তাহ বলবো না, তখন আমরা বলবো একদম আপ টু মানে কি ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। কারণ কি, ডেলিভারি হতে গেলে দেখা যায় কারো, ওই যে আমরা বলছি যে 40 সপ্তাহ প্লাস মাইনাস, কারো 39 সপ্তাহ হতে পারে, 40 সপ্তাহ হতে পারে, আর ওটাতে 41 সপ্তাহ লেগে যেতে পারে। এজন্য তখন আমরা ওইখানে ফাইনাল ইয়ার বাউন্ডারি দেবো না, আমরা বলবো কি যে 25 সপ্তাহ অথবা কত সপ্তম মাসের পর থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটা হবে আমার থার্ড ট্রাইমেস্টার। তাহলে আমরা 3টা ট্রাইমেস্টার পেলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, এবার আমরা কিভাবে ইডিডি ক্যালকুলেট করব বা ইডিটি লিখবো। আমরা আমাদের রোগীলিপি খাতার মধ্যে বা আমাদের প্রেসক্রিপশনের মধ্যে আমরা ইডিটি লিখতে পারি। ইডিটি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। হ্যাঁ, এক্সপেক্টেড ডেলিভারি ডেট না, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটাকে বলা হয় ইডিডি। এটা ক্যালকুলেট করা হয় কিভাবে, ধরেন যখন একজন এরকম প্রেগনেন্ট আসলো, কোনো মহিলা, যে সে কনফার্ম হলো বা স্টিক দিয়ে টেস্ট করলো যে সে কি প্রেগনেন্ট, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এলএমপি কবে বা লাস্ট মিউচুয়াল ডেটের ফার্স্ট দিনটা কবে। উনি বললেন যে আমার গত জুন মাসের 5 তারিখে কি হয়েছে, না লাস্ট মানে মিউচুয়েশন শুরু হয়েছে 5 জুন, এখানে 2022 আছে, ধরেন 2024। যে জুন মাসে ওনার কি হয়েছে, এখানে কি হবে যে 5 তারিখে ওনার
প্রথম মানে ওই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়েছে প্রথম দিন, তাহলে তার ইডিডিটা হবে ঠিক কতদিন যোগ করতে হবে? 9 মাস 7 দিন যোগ করব, অথবা 3 মাস পিছনে যাব। পিছনে যাওয়ার দরকার নেই, আমরা 9 মাস গুনে গুনে যাব। তাহলে জুন হলে দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যেহেতু মার্চ, তাহলে 6 এর সাথে 9 যোগ করলে মার্চ হচ্ছে পরবর্তী বছরের, মানে 25 সালের মার্চ মাসের 7 দিন যোগ করব 5 তারিখের সাথে, তাহলে 5 এর সাথে 12, তাহলে 12/3/2025। 25 সালের মার্চের 12 তারিখে তার থাকবে ইডিডি, এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা ডেট অফ ডেলিভারি, অর্থাৎ সম্ভাব্য। এর সাথে তখন আমরা আরো যোগ প্লাস মাইনাস 7 ডেজ করে নিই। ঠিক আছে, এইভাবে করে কি করবেন, ক্যালকুলেট করে নেবেন, একদম সহজ হিসাব। যে ডেটে তার মেনস্ট্রুয়েশনটা শুরু হবে, লাস্ট মেনস্ট্রুয়েশন, ওই ডেট থেকে আমরা কি করব, 9 মাস গুনে গুনে যাব, তার সাথে 7 দিন যোগ করে দেব, সেটাই তার হয়ে যাবে ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এবার আমরা কিছু ডায়াগনোসিস মানে পরীক্ষা নিরীক্ষা করব, বা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝবো যে আসলে সে শুরু, সরি বুঝি নেই, বলেন বলেন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, বলেন। কেউ কিছু বলতে চেয়েছেন, বলেন। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে, এখন আমি হাইড করে রেখেছি, মানে কি জানি বলতে চেয়েছেন কথা। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে এখন? স্যার যে এই যে মানে ডেলিভারি ডেটটা যে ধরা হবে স্যার, মানে যে মানে প্রথম যে মাসিক বন্দর ডেট ধরা হবে, না বন্দর যে মানে ডেটটা যেদিন শুরু হয়েছিল, মাসিকটা শুরু হয়েছিল সেটা ধরা হবে স্যার? কাউন্ট করার জন্য আমাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটের জন্য। জি আচ্ছা, ডেলিভারি ডেটের কাউন্ট করার জন্য আমাদের লাগবে আগে হচ্ছে এলএমপি। হ্যাঁ, এলএমপি মানে হচ্ছে স্যার, লাস্ট এটা বলছি না মিনিস্ট্রেশন। স্যার 280 দিন, তো 280 দিনের মধ্যে মানে প্রথম দিনটা আমি বুঝতে চাইতেছি, মানে 280 দিন তো বুঝলাম, মানে শুরুটা মানে কোন দিন থেকে ধরা হবে স্যার? আমি সেটাই তো বলতেছি যে আপনার যখন ইডিডিটা কাউন্ট করবেন, ইডিডি কাউন্ট করার জন্য হচ্ছে আমার এলএমপি দরকার। এলএমপি মানে হচ্ছে লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড। লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড বলতে ওই লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ডের ফার্স্ট দিন থেকে আমার কাউন্ট শুরু হবে। আমার এলএমপি কাউন্ট থেকেই, আমরা এলএমপি যখন খাতায় লিখি, আমরা যখন যে রোগীলিপি করি, আমরা তখন জিজ্ঞেস করি আপনার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল। তখন কিন্তু ধরেন কোনো পেশেন্ট বলে দেয় যে আমার এই মাসে হয়েছে বা গত মাসে হয়েছে, তখন হয়েছে বলতে আমরা কিন্তু শেষ করি না, আমরা জিজ্ঞেস করি কবে থেকে শুরু। এলএমপি মানে সর্বশেষ পিরিয়ডের শুরুর দিনটা কাউন্ট করে। তাহলে এই যে দেখেন, আমরা তো বলেছি যেমন ইজি যে এক্সাম্পল, হ্যাঁ, ইফ দ্য এলএমপি ইজ 5/6/2022, যদি কোনো মহিলার এলএমপি 2022-এর 5ই জুন হয়, তাহলে 5ই জুন মানে কি, তার ওই যে সর্বশেষ মিনিস্ট্রেশনের প্রথম দিন, এই দিন থেকে তো আমার কাউন্ট শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কত মাস যাবে, 9 মাস প্লাস 7 ডেজ, বা 280 দিন প্লাস 7 ডেজ, বা 40 সপ্তাহ প্লাস 7 ডেজ, যেভাবে আপনি সুবিধা করে নেন। তো আমরা লেখার সময় বা আল্ট্রাসোনোগ্রামের সময় হিসাব করি সপ্তাহ হিসেবে, কিন্তু ইডিডি আমরা এক্সপেক্ট করবো 9 মাস যোগ করে নেব। তাহলে আপনি 5-6-এর সাথে 9 মাস যোগ করেন। আমরা তো বললাম যে 7 দিন যোগ করলে হয়, 5-এর সাথে 7 12, আর 6-এর সাথে এখানে যোগ করলে পরবর্তী বছরের মার্চে গিয়ে আমার শেষ হবে। আপনি কি আপনার উত্তর পেয়েছেন? তিনি প্রশ্ন করেছেন, উত্তর কি পেয়েছেন? কে প্রশ্ন করেছিলেন একটু বলেন। প্রশ্নটা কে করেছিলেন একটু বলেন। তাহলে আমরা আগাই। হ্যাঁ, আমরা প্রশ্ন পরে নেব, আমরা একটু
তাহলে এই গেল আমাদের ইডিডি ক্যালকুলেশন। ইডিডি নিয়ে কারো কি অস্পষ্ট ধারণা আছে বা কনফিউশন আছে? থাকলে শুধু সে বলেন, আমি তাহলে আরেকবার বলবো। আচ্ছা তাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এবার আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিস করবো। হ্যাঁ, আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য আমাদের কিছু সাইন সিমটম দিবে। হ্যাঁ, যদিও আসলে ফার্স্ট ট্রাইমেস্টারে তেমন সাইন সিমটম আমরা ফলো করি না এখন, কিন্তু এগুলো আগের দিনে দেখা হতো, বা এখনো যদি আমরা কোনো হাসপাতালে বা কোনো ক্লিনিকে অথবা কোনো ফিমেল গাইনোকোলজিস্টের কাছে যাই, তারা প্রয়োজনে কিন্তু এই পরীক্ষাগুলো করে দেখেন যে প্রেগনেন্সির অবস্থাটা। তবে এখন সবচাইতে হচ্ছে যেটা সহজ ওয়ে, আল্ট্রাসোনোগ্রাম, মানে যেটা আমরা ল্যাব টেস্ট যেটাই বলি, সেই ল্যাব টেস্টের মাধ্যমে সহজ করে ফেলে, কিন্তু কিছু ম্যানুয়াল পরীক্ষা লাগে, সেগুলো একটু জেনে রাখা ভালো। আর যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছেন বা শিক্ষার্থী যারা আছেন, তারা এগুলো কি পরীক্ষার সময় প্রয়োজন হয়। তো ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি, আমরা বলছিলাম যে প্রথম 12 সপ্তাহ, প্রেগন্যান্সির শুরুর প্রথম 12 সপ্তাহ হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার। এর কিছু সিমটম দিবে, কিছু আছে সাইন, কিছু আছে সিমটম। সাইন কোনটাকে বলে? মোটা দাগে সবই সিমটম। সিমটম মানে বাংলায় বলা হয় লক্ষণ, আর সাইন মানে হচ্ছে চিহ্ন। কিন্তু আমাদের মেডিকেলে সাইন আলাদা, সিমটম আলাদা। সাইন হচ্ছে চিকিৎসক যেটা নিজে দেখেন, চোখে যেটা সরাসরি দেখেন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হয় না, রোগী না বললেও বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের সাইন। আর সিমটম হচ্ছে যেটা রোগী নিজে বলবেন, যেটা রোগী না বললে কারো পক্ষে, চিকিৎসকের পক্ষে বা কারো যারা পরিচর্যাকারী তাদের পক্ষেও বোঝা সম্ভব হয় না। তো এরকম কিছু সিমটম হচ্ছে যেটা কি রোগী নিজে বলতে হবে। যেমন অ্যামিনোরিয়া, তার মাসিকটা বন্ধ, সেটা কে বলবে? রোগী বলবে। তার মাসিক মানে শুরু না শেষ না মাসিক চলতেছে, এটা কিন্তু রোগী না বলে বোঝার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে সিমটম। যে অ্যামিনোরিয়া থাকবে, মাসিক বন্ধ, এটা তো আমরা জানি, কারণ মাসিক বন্ধ না হলে তো তার প্রেগনেন্সি হবে না। 2 নম্বর হচ্ছে মর্নিং সিকনেস। এটা একটা স্বাভাবিক ঘটনা। এই সময় ঘুম থেকে উঠা মাত্র সকালবেলা কিছু রোগীর মধ্যে অসুস্থ লক্ষণ, আসলে অসুস্থ নয়, ভালো অবস্থা আর কি, কিন্তু তার মধ্যে কিছু লক্ষণ দেখা দিবে। যেমন নওশিয়া, বমি বমি ভাব, ভমিটিং, বমি হওয়া, খাবার খেতে পারবে না, খাবারে অরুচি থাকবে। এবং সাধারণত এটা হবে হচ্ছে কি রাইজিং ফ্রম দ্য বেড, সকালে ঘুম থেকে উঠার পরপরই নওশিয়া, ভমিটিং, এটাকে বলে মর্নিং সিকনেস। এরপরে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা হবে। এবং ব্রেস্ট ডিসকমফোর্ট, এটা হ্যাভিনেস থাকতে পারে, টিংলিং থাকতে পারে, টেন্ডারনেস, প্রচন্ড স্পর্শকাতরতা, মানে এই সময় এত পরিমাণ ব্রেস্ট টেন্ডার হয়ে থাকে যে অনেক সময় পেশেন্টরা তাদের যে জামা কাপড় বা ওড়নার যে একটা কি বলে স্পর্শ, একটা যে টাচ, সেই টাচটা সে সহ্য করতে পারে না, মানে এত পরিমাণ তার কাছে খারাপ লাগে। রক্তানুভূতি, স্পর্শকাতরতা, অথবা তার মধ্যে একটু সুরসুরি ভাব থাকতে পারে, সুরসুর টিংলিং, অথবা হেভিনেস, একটু ভারবার বোধ হতে পারে। এটা কেবল হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট। এই সিমটম গুলি দেখা দিবে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে। সাথে থাকবে তার প্রচন্ড অবসাদ বা ক্লান্তি, টায়ার্ডনেস অথবা ফ্যাটিক, ফিলিং অফ ওয়ার্ম এন্ড সোয়েটিং, রোগী হঠাৎ হঠাৎ করে ঘাম অনুভব, মানে ঘাম দেখা দিলে তার শরীরে, অথবা সে উষ্ণ মানে গরম অনুভব করবে, হঠাৎ করে সে গরম লাগতেছে এরকম বলবে, এবং শরীরে ঘাম দেখা দিবে। এগুলো হচ্ছে সিমটম ফার্স্ট ট্রাইমেস্টারের। সাইনের মধ্যে আমরা পাবো কিছু ব্রেস্টের চেঞ্জ পাবো আমরা, যেমন এনলার্জমেন্ট, ব্রেস্টটা স্বাভাবিকের চাইতে একটু স্ফীত হবে, বড় হবে। পেইন এন্ড টেন্ডারনেস, যেটা যে ব্যথা থাকবে এবং স্পর্শকাতরতা থাকবে। ডার্ক পিগমেন্টেশন অফ এরিওলা এন্ড নিপল, ব্রেস্টের যে নিপলের চারপাশে যে কালো রঙের একটা ছোপ থাকে, এটা বলে এরিওলা। এই এরিওলা এবং নিপলের অংশটুকু আরো গাঢ় কালো হয়ে যাবে, কালচে একটা ছাপ পড়ে যাবে। নর্মালি এটা হালকা একটা ছাপ থাকে, কিন্তু যারা প্রেগনেন্ট থাকবে তাদের ব্রেস্টের মধ্যে এই চিহ্নটা আসবে। দেখবেন চারপাশ কালো হয়ে যাচ্ছে, যে এত কালো, হঠাৎ করে দেখলে সে বুঝতে হবে যে এত কালো কেন হচ্ছে, কিন্তু এটা বোঝাতে হবে এটা একটা স্বাভাবিক, এটা মাতৃত্বের একটা চিহ্ন। ঠিক আছে, ডার্ক পিগমেন্টেশন অফ এরিওলা এন্ড নিপল, নিপল এবং এরিওলার চারপাশে ঘন কালো ছাপ পড়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে মনগোমারি টিউবারকলস, টিউবারকলস হচ্ছে গুটিকা, গুড়ি গুড়ি। সেবাসিয়াস গ্ল্যান্ড, যেখানে যে আমাদের চামড়ার মধ্যে অয়েল গ্ল্যান্ড থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড বলা হয় এটাকে, যেখান থেকে সিক্রেশন হয় একটু তেল জাতীয়। এই গ্ল্যান্ড গুলোর যে গোড়াগুলো, হ্যাঁ, ছোট ছোট ফুসকুড়ির মতো, ওই যে নিপলের চারপাশে এরিওলাতে ছোট 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 ফুসকুড়ির মতো দেখা দিবে, এটাকে বলা হয় মনগোমারি টিউবারকলস। ঠিক আছে, যে নিপলের চারপাশে ওই এরিয়ার মধ্যে
কিসের মতো, ফুসকুড়ির মতো, অর্থাৎ একটু দানা দানা, বিচি বিচি, আমাচির মতো কিছু, কিন্তু কিছু বের হবে না, কিন্তু এখানে একটু হাতে বাজবে বা দেখা দিবে ফুসকুড়ির নেই। সাধারণত এটা যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দেখা দেয়। আস্তে আস্তে এটা আবার মিশে যাবে, অথবা প্রেগনেন্সি চলে গেলেও এই কালচে দাগটা আবার এই যে ফুসকুড়ি গুলো কি হয়ে যাবে, মিলিয়ে যাবে। এই জন্য এগুলো স্বাভাবিক সাইন সিমটম। তার অ্যাবডোমেন, পারের মধ্যে অ্যাবডোমেনের মধ্যে কিছু পরিবর্তন আসবে, যেমন ইউট্রাস রিমেইন পেলভিক অর্গান আনটিল অ্যাট 12 উইকস। জ্বরে উঠে সাধারণত পেলভিকের ভিতরে অর্থাৎ তলপেটের ভিতরে অবস্থান করে বিধায় 12 সপ্তাহ পর্যন্ত এই সময় তেমন কোনো ফুলা বা চিহ্ন বা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকবে না। হ্যাঁ, এই জন্য বলছে সো ইট ইজ নট বালজ এন্ড পালপেবল। এই সময় হাত দিয়েও বোঝা যাবে না, ধরা যাবে না, বা পেট অতটা উঁচু হবে না। এই জন্য প্রথম ট্রাইমেস্টার 12 সপ্তাহ পর্যন্ত বা 3 মাসের মধ্যে একজন মহিলা যে প্রেগনেন্ট কিনা সেটা তাকে বাহ্যিকভাবে দেখে বোঝার কোনো উপায় থাকে না। আস্তে আস্তে যত সময় যাবে তার পেট তত বেশি স্ফীত হতে থাকবে, ফুলতে থাকবে, তখন বাইরে থেকে স্বাভাবিক পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যাবে যে সে প্রেগনেন্ট। ঠিক আছে। এছাড়াও কিছু পেলভিক চেঞ্জ আসে, অর্থাৎ তার তল পেটের ভিতরে বা জরায়ুর দিকে কিছু আনুষঙ্গিক পরিবর্তন হয়, এগুলোকে বিভিন্ন সাইন নামে বলা হয়। ঠিক আছে। এটা সাধারণত এই যে পার ভ্যাজিনাল এক্সামিনেশন, পার ভ্যাজিনাল বলতে ভ্যাজিনা দিয়ে অর্থাৎ যোনি পথ দিয়ে পরীক্ষাগুলো করতে হয়, সেটা বাই ম্যানুয়াল হাত দিয়েও পরীক্ষা করা হয় অথবা ভ্যাজিনাল স্পেকুলাম দিয়েও পরীক্ষা করা। অর্থাৎ স্পেকুলাম হচ্ছে এক ধরনের যন্ত্র যেটা চিমটার মতো, হ্যাঁ, জরায়ুর ভিতরে ওই যে চিমটার মতো যন্ত্রটা কি করে, চিমটা যেমন চাপ দিলে লেগে যায়, এখানে হচ্ছে উল্টা, চাপ দিলে জরায়ু মুখটা বা যে যোনিপথটা কি হয়ে যায়, খুলে যায়, ফাঁকা হয়ে যায়। তখন খালি চোখে অথবা হাত দিয়ে গাইনি ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ওই জায়গাটা, হ্যাঁ, জরায়ু মুখটা আর কি পরীক্ষা করে দেখেন। ওখানে কিছু চিহ্ন পাওয়া যায়, যেমন 1 নাম্বার হচ্ছে জ্যাকোইমার্স বা চ্যাডউইক সাইন। এগুলো এক একজন চিকিৎসা বিজ্ঞানের নাম অনুযায়ী চিহ্নগুলি নাম বলা হয়েছে। তো প্রথম হচ্ছে কি জ্যাকোইমার্স বা চ্যাডউইক সাইন কি? ইট ইজ দ্য ডাস্কি হিউ অর ব্লুইশ ডিসকালারেশন অফ ভ্যাজাইনা। এই সময় যদি ভ্যাজাইনার দিকে লক্ষ্য করা যায় তাহলে ওই জায়গাটাকে একটু ধূসর বর্ণের, যোনিপথটা চারপাশে বা জরায়ু যে রাস্তার মুখটার দিকে সার্ভিক্সের দিকটা এক ধরনের হালকা নীলচে বর্ণ বা ধূসর বর্ণের একটা কালার দেখা যায়। এই কালার দেখে বোঝা যায় যে হ্যাঁ, এটা তার প্রেগনেন্সির রং, হ্যাঁ, প্রেগনেন্সির লক্ষণ। যেটা তার ভালভা জুড়ে থাকে, অর্থাৎ যোনিপথের চারপাশে যে অবস্থান যেটা ভালভা বলা হয়, অথবা সার্ভিক্স জরায়ুর মুখটাকে মানে এরকম লাল ধারণ করে, হালকা কি বলে ব্লু টাইপের, নীলচে টাইপের অথবা ধূসর টাইপের বিবর্ণ হয়ে যায়। এবং কারণ কি এখানে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চয় হয়, রক্ত জমা হতে থাকে, এই জন্য এরকম কালার হয়, যেটা সাধারণত প্রেগনেন্সির 8 সপ্তাহ থেকেই লক্ষ্য করা যায়, শুরু হয়ে যায়। তাহলে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা এই জ্যাকোইমার্স বা চ্যাডউইক সাইনটা কি, যোনিপথ এবং জ্বরের আশেপাশে একটু নীলচে টাইপের বা ধূসর টাইপের এমন কালার ডিসকালারেশন হয়ে যায়, এটাই হচ্ছে জ্যাকোইমার্স সাইন বা চ্যাডউইক সাইন। এরপর হচ্ছে ওসিয়েন্ডার সাইন, এটাকে ভ্যাজিনাল সাইন বলে। দ্য ভ্যাজিনাল ওয়ালস বিকাম সফটেন। নরমালি প্রেগনেন্ট ছাড়া যদি ভ্যাজিনার ওখানে যদি হাত দিয়ে বাই ম্যানুয়াল যদি পরীক্ষা করা হয়, ভ্যাজিনাল ওয়াল গুলি একটু খসখসে ভাব থাকে, কিন্তু যখন প্রেগনেন্সি অবস্থায় ওখানে চেক করা হয়, ডাক্তার যখন হাত দিয়ে দেখে ওই জায়গাটা খুব স্মুথ থাকে, ভ্যাজিনাল ওয়ালটা সফট থাকে, এবং তার যে পালসেশন অর্থাৎ এক ধরনের অনুভূতিগুলি খুব বৃদ্ধি পায়। ঠিক আছে। এবং ওখানকার যে ফর্নিক্স বলে, এটা হচ্ছে জরায়ুর ওই ভ্যাজিনার সাথে জরায়ুর মুখের এক জায়গার একটা খাজের মতো, খাজেরটাকে বলা হয় ফর্নিক্স। ওই জায়গাগুলি কি হয়ে যায়, মানে একটু প্রশস্ত হয়ে যায়, তখন হাত দিয়ে ওই জায়গাটা বুঝতে হবে। এটা অভিজ্ঞ গাইনি ডাক্তার ছাড়া মূলত হাত না দেওয়াটাই ভালো, এটা গাইনি ডাক্তার পরীক্ষা করে দেখেন। এটাও 8 থেকে 12 সপ্তাহের মধ্যে এই চিহ্নটা প্রকাশ পায়। এরপর হচ্ছে গোডেল সাইন, হ্যাঁ, এটা সার্ভিক্যাল সাইন, মানে সার্ভিক্সের একটা চিহ্ন। এটা হচ্ছে কি ওই যে জরায়ুর একদম ঠিক বুকটা যেটা সার্ভিক্সটা, ওখানে টাচ করলে খুব স্মুথ বা সফট লাগবে, খসখসা ভাব থাকবে না। ঠিক আছে, এটাকে বলা হয় গোডেল সাইন। ইউট্রাইন সাইন, এটা বাইরে থেকে বোঝার সুযোগ থাকে না, তবে এটা ওই যে আলোচনার মাধ্যমে বা স্ক্যানের মাধ্যমে বোঝা যায়। এই সময়ে জরায়ুর সাইজটা হয় মুরগির ডিমের মতো, হেন এগ সাইজ। 6 সপ্তাহের মধ্যে জরায়ুর আকৃতি হবে কিরকম, একটা মুরগির ডিম যতটুকু
ঠিক এই 6 সপ্তাহে জরায়ুর আকৃতিটা মুরগি ডিমের মতো হবে। যখন 8 সপ্তাহ হয়ে যাবে, কারণ এই সময় ভ্রূণের সাথে সাথে জরায়ুটা বৃদ্ধি পায়, জরায়ুটা বৃদ্ধি পেলে কি হয়, তল পেটটা এবং উপরের পেটটাও আস্তে আস্তে বড় হতে থাকে। তো 8 সপ্তাহে জরায়ুটা হয় একটা ক্রিকেট বলের সাইজের মতো, এবং 12 সপ্তাহে একটা কি হয়, এই যে ফিটাল স্কাল, অর্থাৎ তার মাথা যেরকম সেই মাথার আকৃতিতে ইউটেরাসের সাইজটা হয়ে যায় 12 সপ্তাহে। এবং এই সময় আকৃতিটা হয় রেগুলার, সফট অ্যান্ড ইলাস্টিক, প্রসারিত হয়, গোলাকার টাইপের হয় এবং খুব নরম হয় জরায়ুর ওই সময় আকৃতিটা। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হেগার সাইন। এটা অনেক সময় পরীক্ষাতে টিকাতে আসে, যারা 3rd ইয়ার পরীক্ষা দিবেন গাইনিতে, তাদের হেগার সাইন বলতে কি বুঝে। হেগার সাইনটা হচ্ছে, এটা সাধারণত 6 থেকে 10 সপ্তাহের দিকে প্রদর্শিত হয়। এই সাইনটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি অফ ইউট্রাস ইজ বাল্কি। বাল্কি মানে একটু প্রশস্ত, বড় হওয়া, অর এনলার্জড, বৃদ্ধি পাওয়া বাই দ্য গ্রোয়িং ফিটাস। যে এই ক্রমবর্ধমান ভ্রূণের কারণে জ্বরে ওঠে, এই সময় কি হবে, উপরের অংশটা বৃদ্ধি পাবে এবং লোয়ার পার্ট যেটা জ্বরের নিচের অংশটা খালি থাকবে, কারণ যেহেতু ফিটাসটা বড় হচ্ছে, এটা উপরের দিকটার দিকে বৃদ্ধি হতে থাকবে, নিচের পার্টের বৃদ্ধিটা পরে হবে এবং পুরো জ্বরের সে বড় হওয়ার পর থাকবে। কিন্তু এই 6 থেকে, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে উপরের পার্ট থেকে এটা কি থাকবে, অর্ধেকের মতো বা তার নিচের অংশে থাকবে, কিন্তু পুরোটা মিলবে না, নিচে থেকে ফাঁকা থাকবে। তখন কি করা হয়, এই যে দেখেন ছবিটা, জরায়ুর উপর থেকে পেটের তলপেটের উপর দিয়ে চাপ দিয়ে এবং একটা হাত জরায়ুর ভিতর দিয়ে যদি আমরা দিয়ে দেই, এই দুই পাশের হাতটা লেগে যাবে, ফিটাসটা এই হাতের সামনের দিকে থাকবে, অর্থাৎ ফিটাসে কোনো চাপ থাকবে না। যখন এরকম দুই হাতের আঙ্গুলটা মিলে যাবে, ছবিতে দেখা যাচ্ছে চাপ দিচ্ছে, হাত দিয়ে চাপ দিয়ে মিলিয়ে ফেলবে, হাতের ভিতরে ফিটাস থাকবে, ফিটাস থাকবে কোথায়, বাইরে। এটাকে বলা হয় হেগার সাইন। অর্থাৎ ফিটাসটা আমার পেটের সামনের দিকে থাকবে, এই দিকে চাপ দিলে আঙুলটা মিলে যাবে। এটা খুব রিস্কি, অভিজ্ঞ গাইনি ডাক্তার ছাড়া বা যারা অভিজ্ঞ গাই ছাড়া এই পরীক্ষাটা না করাটাই ভালো। কোনো প্রয়োজন নেই, কারণ আমরা বলছি এখন সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো করা হয় না, সরাসরি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার কন্ডিশন, প্রেগনেন্সি অবস্থান সবকিছু আমরা চেক করতে পারি। এই জন্যই সাধারণত এখন এগুলো চেক করে দেখা হয় না। ওজন হলে দেখা যেতে পারে, সেটা অভিজ্ঞ ডাক্তার বা গাই ছাড়া না করাটা ভালো। সেটাই বলে হেগার সাইন। এরপর হচ্ছে পিসকেক সাইন। ইট ইজ দ্য অ্যাসিমেট্রিক্যাল। হ্যাঁ, সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম, অর্থাৎ আমার ডান পাশে যা থাকবে বাম পাশে তাই থাকবে। যেমন আমাদের বডি, যদি মাথা থেকে আমাদের একদম বড় লম্বালম্বি যদি পার্ট করা হয়, দেখেন আমার ডান পাশে যা যা থাকবে বাম পাশে থাকবে, এটা বলে সিমেট্রিক্যাল বা প্রতিসম, অর্থাৎ সমান সমান দুই পাশে। অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসম, মানে এক পাশে, দুই পাশে সমান। অর্থাৎ যখন এই জরায়ুটা থাকবে গোলাকার, ভ্রূণটা কি করবে, এক পাশে লেগে থাকবে, সে বড় হতে থাকবে, বড় হতে থাকবে। তার মানে একটা নির্দিষ্ট সময় বড় হওয়ার পর সে সমানভাবে দুই পাশে বা পুরো জরায়ু জুড়ে ঘুরতে পারবে, কিন্তু ওই প্রথম যে ট্রাইমেস্টার এই সময় সে এক পাশে লেগে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট। এই যে সে এক পাশে লেগে, ল্যাটারালি, ল্যাটারাল মানে পাশে, পাশে থেকে লেগে যে বড় হচ্ছে ঠিক মতো, এটি হচ্ছে তার পিসকেক সাইন। হ্যাঁ, অর্থাৎ সে এক পাশে অপ্রতিসম ভাবে বাড়তে থাকবে, বড় হতে থাকবে প্রতি মুহূর্তে, প্রতি সপ্তাহে। এটাকে বলে পিসকেক সাইন। এরপর হচ্ছে পালমার সাইন। এটা সাধারণত 4 থেকে 8 সপ্তাহে দেখা দেয় এবং এটা হচ্ছে কি, বাই ম্যানুয়াল এক্সামিনেশন রেগুলার painless and rhythmic uterine contractions are felt when the uterus feel hard 30 seconds and become soft on relaxation। অর্থাৎ বলছে 4th থেকে 8ম সপ্তাহে হাত দিয়ে পরীক্ষাকালীন জ্বরের ভিতরে ব্যথা মুক্ত এবং ছন্দে ছন্দে নিয়মিতভাবে সংকোচনের প্রশ্ন অনুভব হবে। অর্থাৎ এই যে দেখেন, জরায়ুর ভিতর দিয়ে হাত দিয়ে যদি জরায়ুর মুখটাকে যদি যে টাচ করা হয়, সার্ভিসের এই জায়গাটা স্পর্শ করে রাখা হয়, তাহলে রোগী কোনো ব্যথা পাবে না, ব্যথা মুক্ত ভাবে এই জায়গাটা কন্ট্রিকশন হবে, অর্থাৎ একবার সংকোচন প্রসারণ হবে, 30 সেকেন্ড 20 সেকেন্ড বিরতিতে এরকম সংকোচন প্রসারণ হবে। যদি এইরকম পালপেশনটা, ফিলটা যদি আমরা বুঝতে পারি, হাত অনুভব করা যায়, তখন এটাই হচ্ছে তার প্রেগনেন্সির ভায়াবিলিটি সাইন। তো ভ্রূণটা জীবিত আছে, তার সে দপদপ, তার যে পালস রেট সেটা এখান থেকে ফিল হচ্ছে, এটা হচ্ছে পালমার সাইন। হ্যাঁ, রিদমিক ইউট্রাইন কন্ট্রাকশন, ছন্দে ছন্দে জরায়ুটা কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এই ফিলটাই হচ্ছে পালমার সাইন। এই কয়েকটা সাইন কি কি, পালমার সাইন, পিসকেক সাইন, হেগার সাইন, এরপর হচ্ছে গোডেল সাইন,
পুসিয়েন্ডার সাইন, জ্যাকুইমার সাইন, এগুলো ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম থেকে 12 সপ্তাহ বা প্রথম 12 সপ্তাহের মধ্যে প্রদর্শিত হবে। এগুলো দেখে সাধারণত প্রেগনেন্সি কনফার্ম করা হয়। ঠিক আছে, তবে সাধারণত এগুলো এখন আর প্রয়োজন হয় না ইমার্জেন্সি ছাড়া। কারণ কি, এখন আমরা সরাসরি ইনভেস্টিগেশন দিয়ে দিই। ইনভেস্টিগেশনের ব্যাপারে অনেকেরই একটা মানে নেগেটিভ ধারণা থাকে, সেটা আমাদের চিকিৎসকদের মানে হোমিওপ্যাথি সমাজের মধ্যেও আছে, অথবা যারা রোগী তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে শুধু শুধু ডাক্তার দিয়েছে, একটা আল্ট্রাসোনোগ্রাম কেন দিবে, কি দরকার আছে দিবে। এগুলা আমরা বলে দেব। দেখেন, যদি কেউ প্রেগনেন্সি সাইন, এখন তো হচ্ছে যেমন সবাই আমরা অ্যাডভান্স সবাই জানি আমরা কি চেক করি, তারপর অনেকে আছে এরকম মাসিক বন্ধ হয়ে গেছে, সে বলতে মানে অনেকে বুঝেই না, সে বলতেছে আমার তো রেগুলারই হচ্ছে, হঠাৎ করে এই মাসে 10 দিন হয়ে গেছে হচ্ছে না। যখনই হচ্ছে না, এজ এ ফিজিশিয়ান হিসেবে আমাদের কাজ থাকবে ফার্স্টে তার ইউরিন দিয়ে প্রেগনেন্সি টেস্ট করা। আমরা ল্যাবে করতে পাঠাবো অথবা তাকে বলে দেব আপনি বাসায় করে নেন। তো প্রথম দিকে অনেক সময় ইউরিন দিয়ে বা ওই যে কিট দিয়ে যে স্ট্রিপ দিয়ে সেই টেস্টটা কিন্তু পজিটিভ আসে না। এরপর যদি আরো এক সপ্তাহ বা 10 দিন আমরা ওয়েট করতে বলি, যদি না হয় তখন আমরা কি করি, ব্লাডের মাধ্যমে টেস্টটা করি। এটাকে বলা হয় বিটা, যে বি এর মতো যেটা করে বিটা এসসিজি। এটা এক ধরনের ব্লাডের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট, এটা একটা হরমোনাল টেস্ট। এটা আবার অনেক সময় ক্যান্সার মার্কারও বলে। আমরা কিছু কিছু ক্যান্সার ইন্ডিকেশনের জন্য এই বিটা এসসিজি পরীক্ষা দেই, তবে এটা দিয়ে প্রেগনেন্সি নির্ধারণ করা হয়। কাজে যারা ক্যান্সার মার্কার হিসেবে এটাকে জানেন, অনেক সময় প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে দিলে আবার বলতে এটা ক্যান্সারের পরীক্ষা, এটা বলা যাবে না, এটা ক্যান্সারের জন্য হয়, প্রেগনেন্সির জন্য এই পরীক্ষাটা করা হয়। তো এই বিটা এসসিজি করলে ব্লাড দিয়ে তখন এই টেস্টটা পজিটিভ নেগেটিভ বোঝা যায় বা বলে দেওয়া হয়। ওকে, আপনি পজিটিভ পাইলেন, ভালো। এরপরও ওই ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ এই যে 12 সপ্তাহের মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাম দেব। কিভাবে লিখবো, এইভাবে লিখবেন ইউএজি। ইউএজি মানে হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ, বা টু দিলেও হবে বা অফ দিলেও হবে, আলট্রাসোনোগ্রাম টু লোয়ার অ্যাবডোমেন বা অফ লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেনের মানে তলপেটে আলট্রাসোনোগ্রাম, কারণ এখানে হোল অ্যাবডোমেনের দরকার নাই। অনেকে বলবেন, যেমন অনেকে আমি অনেক সময় যে ক্লাসে নিতে গেলে জিজ্ঞেস করি যে আপনি কেন দিবেন, তো দেখা যায় লোয়ার অ্যাবডোমেনের দাম ধরেন সাপোজ 1000 টাকা, হোল অ্যাবডোমেনের দাম হচ্ছে 1200 টাকা। তো অনেকে বলে যে আমি এক পেট দিব কেন, আমি পুরো পেটেরটাই দেব। এখানে একটু বোঝার ব্যাপার আছে। যখন যতটুকু দরকার আপনি অতটুকুই দেন। যদি আরেকটু জানা থাকা দরকার হয় তাহলে আপনি স্পেশাল অ্যাটেনশন বা নোট দিয়ে দেন সোনোলজিস্ট, এটা আপনি দিয়ে দিতে হবে, ফিজিশিয়ান আপনাকে দিতে হবে। কেন দিতে হবে, মনে করেন আমার বাসার মধ্যে 3টা রুম আছে, ঠিক আছে, তো আমি একজনকে বললাম আপনি যাই আমার বাসাটাকে একটু দেখে আসেন, বাসায় কি কি আছে। উনি বাসায় গিয়ে দেখলেন যে হ্যাঁ, ঢোকার পরে একটা কি আছে, ড্রয়িং রুম আছে, ভিতরে একটা বেডরুম আছে, পাশে একটা ডাইনিং রুম আছে, আর সাথে বাথরুম রান্নাঘরটা থাকবে, বাস উনি দেখে চলে আসে। আমি দ্বিতীয় লোককে পাঠালাম, আমি বললাম যে ঠিক আছে আপনি আমার বাসার রুমগুলো একটু দেখে আসবেন, তবে আপনি আমার রান্নাঘরটা একটু দেখে আসবেন বিশেষ করে। উনি গিয়ে তখন সবগুলো দেখলো, সেম ওই আগের জন যা রিপোর্ট দিয়েছে সেম রিপোর্টে দিয়েছে, তবে উনি আবার এক্সট্রা কি দিয়েছেন যে হ্যাঁ আপনার রান্নাঘরটা খুব সুন্দর, ওখানে 2টা চুলো আছে, চুলার পাশে আপনার খুব সুন্দর করে একটা সিঙ্ক বেসিন আছে রান্না ধোয়ার জন্য, পাশে একটা র্যাক আছে এবং র্যাকের মধ্যে প্রত্যেকটা আইটেম সাজানো আছে, এবং আপনার কোন মশলা রাখতে হবে খুব সুন্দর সাজানো আছে, এবং প্রত্যেকটা বোতলের গায়ে লেবেলিং করা আছে যেন খুব সহজেই, অর্থাৎ নতুন একজন লোকও যদি রান্নাঘরে ঢুকে সে ইজিলি সব জিনিসপত্র পাবে এবং সেখানে রান্না করতে পারবে। তাহলে দেখেন আগের জনের রিপোর্ট আর পরের জনের রিপোর্ট কিন্তু এক হইল না। আপনি যখন যেটা দরকার হবে আপনি সেই জিনিসটা খুব সুন্দর মতো সূক্ষ্মভাবে দেখতে হবে। এজন্য প্রেগনেন্সির সময় আমাদের লোয়ার অ্যাবডোমেনই যথেষ্ট, আপার অ্যাবডোমেন দরকার নাই। তারপর যদি রোগী যে দেখতে চান হ্যাঁ ঠিক আছে ফলো, তাহলে আপনি লিখে দেন হোল অ্যাবডোমেন সম্পূর্ণ করে, তবে লিখে দিতে হবে স্পেশাল অ্যাটেনশন টু লোয়ার অ্যাবডোমেন কে ফর প্রেগনেন্সি প্রোফাইল। তার মানে কিন্তু 2টা জিনিস আপনি দিলেন, মানে 2টা আলট্রাসোনোগ্রাম হয়ে গেল। যদিও মনে হচ্ছে সহজে এক, কিন্তু দেখেন আসলে আলট্রাসোনোগ্রামের 2টা, কারণ হোল অ্যাবডোমেন দিলে আমার আপার অ্যাবডোমেনের অর্থাৎ আমার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন এইসব জিনিসগুলো চলে আসবে, এটার জন্য একটা। সাথে লোয়ার অ্যাবডোমেনে অর্থাৎ ওনার যে ফিমেলদের যে ইউট্রাস, ওভারি, এগুলো আবার দেখবে। এখন প্রেগনেন্সি কিন্তু আলাদা একটা পার্ট, প্রেগনেন্সি হচ্ছে কি আলাদা একটা পার্ট, কারণ তখন সে ইউট্রাসের ভিতরে গিয়ে তার প্রেগনেন্সির কন্ডিশনটা দেখবে। ফার্স্ট ট্রাইমেস্টারে কি দেখা সাধারণত, প্রথমত দেখা হবে এই যে রোগীটা যে প্রেগনেন্সি টেস্ট কনফার্ম করে আসলো, সে যে পজিটিভ পাইলো,
ব্লাডের মাধ্যমে বা যে স্ট্রিপ দিয়ে, তার কি আসলেও সেটা প্রেগনেন্সি? অনেক ধরনের টিউমার আছে, যে টিউমারের যেটা বললাম ক্যান্সার মার্কার, অনেক ধরনের টিউমার গ্রো হয় জ্বরের মধ্যে, যেটা সেম এই প্রেগনেন্সি ইন্ডিকেশন দেয়। রোগী ভাবে সে প্রেগনেন্ট। এরকম অনেক ভুল বুঝাবুঝি হয়, আনমেরিড মেয়েদের এরকম জ্বরের ভিতরে টিউমার ধরা পড়ছে, সে টেস্ট করছে, দেখে তার কি প্রেগনেন্সি পজিটিভ। এটা নিয়ে তো মনে করেন তুলকালাম হয়ে যায়, হ্যাঁ, টর্চিং শুরু করে আল্ট্রাসাউন্ড করতে আসে, দেখে যে না, কোনো বাচ্চা কাচ্চা নাই, ভিতরে কি আছে, টিউমার আছে। তাহলে দেখেন, এক নাম্বার হচ্ছে আমাদের যে ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম যে 3 মাসের মধ্যে কেন আলট্রা জরুরি? প্রথমত হচ্ছে সে যে প্রেগনেন্ট, আসলেও সে প্রেগনেন্ট কিনা, এক নাম্বার হচ্ছে ইয়েস অর নট। তাহলে সে প্রেগনেন্স, ওকে। এবার সে যে আসলে প্রেগনেন্ট হলো, এই প্রেগনেন্সিটা তার কি মানে ওই ভ্রূণটা, ফিটাসটা কি ভায়াবেল না নন ভায়াবেল, অর্থাৎ সেটা কি জীবিত নাকি মৃত? অনেক সময় তো হ্যাঁ প্রেগনেন্সি পজিটিভ আছে, কিন্তু ভিতরে ভ্রূণটা মারা গেছে, সে আর ডেভেলপ করতে পারে নাই। তখন তার ভিতরে একটা কি, সে যদি ওয়েট করে তার কমপ্লেক্সি তৈরি হবে না, ভিতরে তো মরে থাকবে, ওটা ওটা আবার পচে গিয়ে আবার ওটা আবার নানা রকম বিষাক্ত অবস্থা তৈরি করে তখন মার আবার অবস্থা খারাপ করতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে সে আসলে প্রেগনেন্ট কিনা, ইয়েস অর নট। 2 নম্বর হচ্ছে সেটা কি ভায়াবেল না নন ভায়াবেল, জীবিত না মৃত। 3 নম্বর হচ্ছে জীবিত বাট তার পজিশনটা ঠিক আছে কিনা, জায়গা মতো ইমপ্লান্টেশন হয়েছে কিনা। অনেক সময় জরায়ু ছাড়া জ্বরের বাইরে গিয়ে এসে কি হয়, ইমপ্লান্টেশন হয় টিউবের ভিতরে, তখন টিউব ফেটে যায়, অনেক জটিলতা তৈরি হয়। অথবা সে ইউট্রাসের মধ্যে হয়েছে, ইউট্রাসের উপরে পার্টে দিয়ে লেগে থাকার কথা, সেটা নিচের পার্টে এসে ঝুলে আছে, নিচের পার্টে একদম বুকে থাকে জরায়ু, তাহলে সেটা সামান্য নড়াচড়া বা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তাহলে মনে রাখবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যে আলট্রাটা করতে দেই, উদ্দেশ্য কয়টা থাকবে? 3টা। অ্যাকচুয়ালি প্রেগনেন্ট কিনা, 2 নাম্বার ভায়াবেল আর নন ভায়াবেল, 3 নাম্বার কারেক্ট ইমপ্লান্টেশন, সঠিকভাবে ইমপ্লান্টেশন হচ্ছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার ইনভেস্টিগেশন গেল। এবার কিছু সতর্কতা, কমপ্লিকেশনস, কিছু তার জটিলতা তৈরি হইতে পারে, সমস্যা তৈরি হতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে। প্রথমত অ্যাবর্শন। এই অ্যাবর্শনটা 7 মাস 8 মাস পর্যন্ত যে কোনো সময় হতে পারে, তবে প্রথম 7 মাসের আগ পর্যন্ত রিস্ক। 7 মাসের পর হলেও সেটাকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা করতে থাকে। কাজেই ঝুঁকিটা আমার ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু হয়, অ্যাবর্শন, গর্ভপাত হওয়ার ঝুঁকি। এই জন্য আমরা ঝাঁকি, ভারী কাজ, সিঁড়িতে ওঠানামা, অফিস করা, কোনো ভারী কিছু উঠানো, এই জাতীয় কোনো টাকা থেকে যেন রক্ষা পায়, এই জন্য যেন অ্যাবর্শন না হয়। এবার হচ্ছে হাইপারেনেসিস গ্র্যাভিডিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিম পারসিস্টেন্ট নৌশিয়া ভমিটিং ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ ওই যে রোগীর যে মর্নিং সিকনেস হয়, তার যে নৌশিয়া, বমি ভাব বা ভমিটিং যে হয়, অথবা অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়ে যায়, এত পরিমাণ হয়, এত বেশি পরিমাণে হয় যে তার পুরো বডিতে ডিহাইড্রেশন হয়ে যায়, ওয়েট লস হয়, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়ে তার পেটে চাপ পড়ে, তখন কি হয়ে যায়, ওই ভ্রূণের গর্ভের যে ফিটাসটা বা ভ্রূণটা, সেটা সার্ভাইভ করতে পারে না, নষ্ট হয়ে যায় বা সময় যে অ্যাবর্শন হয়ে যায়। এটাকে বলা হয় হাইপারেনেসিস গ্র্যাভিডিয়াম। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। পেটে যদি তীব্র কোনো ব্যথা থাকে, আঘাত থাকে, নষ্ট হতে পারে বা গর্ভপাত হয়ে যেতে পারে। মাথা ব্যথা হতে পারে একটু দীর্ঘমেয়াদী বা বেশি পরিমাণে, সাথে আনওয়েল এবং ভার্টিগো, মাথা ঘোরানো এবং তার মধ্যে একটা অস্বস্তি ভাব থাকতে পারে। অনেক সময় কোলাপস, কনভালশন, খিঁচুনি এবং তার হিমাঙ্গ অবস্থা, হাত পা ঠান্ডা হয়ে খিঁচুনির মতো হয়ে যায়। এগুলো হচ্ছে গর্ভাবস্থার জটিলতা। তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হসপিটালাইজেশন করতে হতে পারে। ম্যানেজমেন্ট আমরা কি দেব? খুব গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট। যাই হোক না কেন, আমরা আমাদের লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্টস অন সিমটোমাটোলজি। এখন রোগী খেতে পারতেছে না, খাবার অরুচি, খাবার গন্ধই পাচ্ছে না, আপনি আমাদের যে ওষুধ আছে দেন, আমি বলছি কারণ একটা কমন ওষুধ দেন। রোগী ঘুমাতে পারতেছে না, তার কনস্টিপেশন হয়ে যাচ্ছে, আপনি নাক্স ভূমিকা দেন। কিন্তু এই সময় আপনি হুট করে, অনেকে বলে মায়াজমেটিক ট্রিটমেন্ট, মায়াজমেটিক ট্রিটমেন্টের নামে আপনি ডিপ অ্যাক্টিং মেডিসিন যেমন মেডোরিনা, পূজা, এই সময় দিলে অনেক সময় ভালো হয় বা বলে থাকে, কিন্তু এগুলো আসলে আগে থেকে দিয়ে আসতে হয়। কিন্তু অতিরিক্ত ওষুধ, ইফেক্টিভ ওষুধ অনেক সময় গর্ভপাত করে ফেলতে পারে, জন্য সুতরাং ক্ষেত্রে সাবধান। উপযুক্ত লক্ষণ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না। বেড রেস্ট দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে এই সময় একটু পানি এবং খাবার দাবার একটু পরিমাণ বাড়ায় ফেলতে হবে, যে ড্রিঙ্কিং প্লেন্টি ওয়াটার বিফোর আফটার মিল। মিনিমাম দৈনিক 8 থেকে 10-12 ঘন্টা ঘুমাতে হবে। বিভিন্ন রকমের স্পাইসি ফুড, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে ফাস্ট ফুড, রিচ ফুড, এগুলো পরিহার করতে হবে। ফ্যাটি চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে।
হালকা মিল পরিমিত খাবার হবে এবং যেটার মধ্যে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ানোর জন্য পরামর্শ দিতে হবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, আমাদের প্রেগনেন্সির প্রথম 3 মাসের যত্ন, সতর্কতা, ইনভেস্টিগেশন। আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। যদি সুযোগ থাকে বা আমাদের অ্যাডমিনকে বলে আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আরেকটা ক্লাস নেওয়ার জন্য। যদি সুযোগ হয় তাহলে আমি এটা সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারটা শেষ করে দিতে পারবো। যদি কারো এই ট্রাইমেস্টার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে থাকে, আপনারা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সালাম সাহেব।